আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভিটির গল্প সম্পর্কে বলতে গেলে একটা সহজ সরল মেয়েকে পুলিশ ও মিডিয়ার লোক মুহূর্তের মাঝেই পুরো দেশের সামনে পতিতা বানিয়ে দেয়। কিন্তু কেন? মুভির হাফ শেষ হওয়ার পর যখন রহস্য বের হতে শুরু করবে তখন আপনি পুলিশ ও মিডিয়ার লোককে ঘৃণা করতে শুরু করবেন। মুভিটিতে আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে এবং শেখারও অনেক বিষয় রয়েছে। তাই আমার অনুরোধ, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। মুভির শুরুতেই স্ত্রী নামের একটা লোককে দেখি, যে টেনশন ভরা ফেসে উদাস হয়ে ছাদে দাঁড়িয়েছিল। আমরা দেখি স্ত্রী প্রমাণ নষ্ট করার জন্য কিছু জ্বালিয়ে দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো না কোনো ক্রাইম করেছে। তো সে কি এমন ক্রাইম করেছে সেটা দেখানোর জন্যই সিন ফ্ল্যাশব্যাকে যায়। সিন একটা সেমিনারে আসে। একজন মেয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের সকলের প্রিয় আমলা ম্যাডামকে গভর্নমেন্ট জানিয়েছে সে ডক্টরদের মধ্যে নম্বর 1। এটা শুনে সেখানকার সবাই আমলা ম্যাডামের উপর অ্যাপ্রিসিয়েট হয়ে হাততালি দেয়। তো যাকে নিয়ে সবাই মাতামাতি করতেছে তিনি হলেন ইনি, ডক্টর আমলা। তো এরপর তাকে স্টেজে ডেকে খুব সম্মানের সহিত একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর আমাদের দেখানো হয় বন্যায় ভেসে যাওয়া গ্রামের লোকদের সাহায্য করার জন্য আমলা তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছিল। বন্যায় ভেসে যাওয়া গ্রামের লোকদের পাশে দাঁড়িয়ে খাবার, বস্ত্র, চিকিৎসা, এক কথায় তাদের সেই সময় যা যা প্রয়োজন ছিল সকল কিছু দিয়েই তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিল। এসব দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি আমলা অনেক দয়ালু এবং ভালো মানুষ। তো রাতে আমলা সেমিনার থেকে পার্টি শেষ করে বাসায় ফেরার সময় তার হাজব্যান্ড শ্রীকে কল করে, বাট তার হাজব্যান্ড শ্রী কলটা রিসিভ করে না। তো আমলা বাসায় পৌঁছাতেই নিখিলা নামের একজন ডক্টর ফোন করে বলে, ডক্টর, একটা এমার্জেন্সি রুগী হাসপাতালে এসেছে। 5 বছরের একটা মেয়ে তার নাকের মধ্যে মুথি ঢুকিয়ে ফেলেছে। মেয়েটার অবস্থা এখন অনেক খারাপ। যদি আপনি এই মুহূর্তে একটু হাসপাতালে আসতেন। আমরা তাড়াহুড়ো করে তখনই হাসপাতালে এসে পৌঁছাই। এরপর আমলা খুব সুন্দর করে মেয়েটার নাক থেকে মথিটা বের করে। মানে আমলা ভালো ডক্টর হওয়ার সাথে সাথে ভালো মানুষও। তো আমলা তার ক্যাবিনে বসতেই একটা আননোন নম্বর থেকে কেউ হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আগের মুহূর্তের কিছু ছবি পাঠায়। লোকটা আমলার শরীরের কিছু সেক্সি ফটো পাঠিয়েছে, যা দেখে আমলা অনেক ডিপ্রেসড হয়ে পড়েছে। আমলা ডক্টর নিখিলাকে ফটোগুলো দেখালে নিখিলা সাইবার ক্রাইমের ব্যাপারটা জানাতে বলে। আমলা বলে এতে কোনো লাভ হবে না। এই বলে আমলা লোকটার নাম্বারটাতে কল করে, কিন্তু লোকটা আমলার কলটা রিসিভ করে না। এরপর আমলা বাসায় পৌঁছালে আরো কিছু আননোন নম্বর থেকে বাজে বাজে অনেক মেসেজ আসে। আমলা সেই নাম্বারগুলোতেও ট্রাই করে, বাট কেউ কথা বলে না। তো এরপর সিন শ্রীর কাছে আসে। সে কাজ শেষে বাসায় ফিরছিল। এমন সময় শ্রী ফেসবুকে ঢুকলে দেখে আমলা ফেসবুক লাইভে এসে বলতেছে, তোমাদের মধ্যে অনেকেই আননোন নম্বর থেকে আমাকে মেসেজ করতেছো, প্লিজ তোমরা এসব কিছু বন্ধ করো। এসব কিছু দেখে শ্রী ভেতরে ভেতরে অনেক রেগে যায়, কারণ ডক্টর আমলা তার ওয়াইফ, আর আমলার এই ব্যাপারটা সে স্বামী হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তো শ্রী বাসায় পৌঁছাতেই আমলা শ্রীকে সবকিছু খুলে বলে। আমলা বলে, ডিজিপি তো তোমার ফ্রেন্ড, যদি তুমি ব্যাপারটা একটু ওনাকে জানাতে। শ্রী বলে, না, কিন্তু আমি যদি চাই ওই লোকটার সাথে নিজে ডিল করতে পারি। শ্রী আরো বলে, কিন্তু তুমি তো একজন ডক্টর, সারাদিন কাজে ব্যস্ত থাকো, তাহলে তুমি কেন রাতে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাবে? আমলা বলে, আমি দিনে ব্যস্ত থাকি, তাই রাতে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাই, এতে প্রবলেম কিসের? শ্রী বলে, তুমি তোমার ভিডিওর নিচের কমেন্টগুলো একটু পড়েছো? এই বলে শ্রী রেগে মেগে খাবার ছেড়ে উঠে পড়ে। আমরা তখন শ্রীর কাছে এসে বলে, কিন্তু আমি তো সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেটাই ভিডিওতে ডিসকাস করি, আর এতে যদি কেউ খারাপ কমেন্ট করে তাতে আমার কোনো যায় আসে না। শ্রী তখন রেগে মেগে বাসা থেকে বের হয়ে যায়। পরের দিন একটা মুরব্বী চাচা তার নাতি এনাকে নিয়ে হাসপাতালে আসে। এই মুরব্বী চাচা আমলার ড্রাইভার। তো গোপাল চাচা আমলাকে বলে, আমি গ্রামের জমিগুলো বিক্রি করে এনাকে একটা ভালো কলেজে অ্যাডমিশন করাতে চেয়েছিলাম, কিন্তু ও সেটা করাতে চাচ্ছে না। এনা তখন বলে, আমি ডক্টর হওয়ার জন্য ডোনেশন দিয়ে অ্যাডমিশন নিতে চাই না, তোমরা শুধু আমাকে একটা বছর সময় দাও, আমি নিজের অর্জনেই ভালো কলেজে সিট পেয়ে দেখাবো। এসব শুনে আমলা গোপাল চাচাকে বলে, দেখো চাচা, তোমার নাতনি নিজের অর্জনেই ডক্টর হতে চাই। আসলে আমলার গোপাল চাচার সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে। সে গোপাল চাচাকে আপন চাচার মতো দেখে এবং এনাকেও অনেক ভালোবাসে। তো লাঞ্চের সময় আমলা ডক্টর নিখিলার সাথে বসে লাঞ্চ করছিল। নিখিলা তখন আমলার থেকে জানতে চাই এনাকে সে এতটা কেন ভালোবাসে। আমলা তখন নিখিলাকে বলে, এনাকে আমি একা নয়, আমার ব্যাচের সকলেই ওকে অনেক ভালোবাসে। আমার ড্রাইভার গোপাল চাচাকে তো তুমি চেনো, উনি আমাকে একদম তার মেয়ের মতো ভালোবাসে। যখন আমি গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি হোস্টেলে ছিলাম, আর আমার সেই সময় হঠাৎ করেই নিউমোনিয়া হয়েছিল। তখন গোপাল চাচার মেয়ে এনার মা আমার উপর সেই সময় অনেক খেয়াল রেখেছিল। আমি এই কথা কখনোই ভুলতে পারবো না। নিখিলা তখন জানতে চাই এনার মা এখন কোথায়। আমলা বলে, এনার মা একজন টিচার ছিলেন, ওনার বিয়ে কোচিতে হয়েছিল,
কিন্তু ওনার হাজবেন্ড কাজের সূত্রে কোট্টায়াম থাকতো। একদিন এনার বাবা এনার মা ও এনাকে নিয়ে কোচিতে যাচ্ছিল তার এক ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু কার্পিট পৌঁছানোর পর ব্রিজ ভেঙে 3টা বগি পানিতে ডুবে যায়। এনার বাবা মায়ের সাথে সাথে আরো 57 জন সেই স্পটেই মারা যায়। এনা 5 বছর বয়সে অনাথ হয়ে যায়। এসব বলতে বলতে আমরা অনেক ইমোশনাল হয়ে যাই। সিন এনার কাছে আসলে দেখি এনা কলেজ থেকে বাসায় ফিরতেছে। ঠিক সেই সময় স্ত্রী সেই রাস্তা দিয়ে যাবার সময় এনার দিকে কেন জানি এইভাবে তাকায়। আসলে স্ত্রীর শহরে একটা বড় ডিজাইনার শপ রয়েছে। তো শ্রী শপে পৌঁছাতেই শপের কিছু স্টাফ শ্রীকে অনেকগুলো মডেলের ফটো দেখায়। আসলে শ্রী তার শপের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটা গুড লুকিং মডেল খুঁজতেছে। তো অনেকগুলো হট মডেলের ফটো দেখার পরেও তাদের মধ্যে কাউকেই শ্রীর পছন্দ হয় না। তখন শ্রী আমলাকে ফোন করে বলে, তুমি কি তোমার ড্রাইভার গোপাল চাচার নাতনি এনার একটা ফটো পাঠাতে পারবে? আসলে শ্রী মডেলিং হিসেবে এনাকে নিতে চাচ্ছে, কিন্তু আমলা বলে কিন্তু কিসের জন্য? শ্রী বুঝতে পারে আমলা এনার মডেলিং এর ব্যাপারটা মেনে নিতে পারবে না, তাই তখনই সে কলটা কেটে দেয়। রাত 11টার দিকে প্রতিদিনের মতো আজও আননোন নম্বর থেকে কেউ বাজে বাজে মেসেজ করছিল আমলাকে। আমলা বিরক্ত হয়ে বাসায় ফেরে। তো আমলা বাসায় ফিরতেই শ্রী বলে, আমি ভাবছি আমার শোরুমের জন্য একটা অ্যাড বানাবো, আর এই অ্যাডের জন্য আমি অ্যানাকে সিলেক্ট করেছি, আর ও যদি এই অ্যাডটা করে তাহলে ওর জন্য হেল্প হবে। আমলা বলে, কিন্তু আমি চাই না ওর ব্রাইট ফিউচারটা অ্যাড করে নষ্ট করুক, তুমি অন্য কাউকে খুঁজে নাও। এটা শুনে শ্রী রেগে মেগে অন্য রুমে শুয়ে পড়ে। আমরা তখন মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে অতীতের কিছু স্মৃতি মনে করে। একটা সময় সে আর শ্রী কতটা সুন্দর মুহূর্ত কাটাতো, কিন্তু এখন তাদের সম্পর্কটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। এরপর পরের দিন রাতে অ্যানা ক্লাস শেষ করে বাসায় ফেরার জন্য বাস স্টপে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় কিছু ছেলে মেয়ে দৌড়ে সেই রাস্তা দিয়ে পালাচ্ছিল। আসলে পুলিশেরা প্রস্টিটিউটদের এলাকায় রেড করেছে, আর সেই কারণেই পতিতা মহিলাগুলো পুলিশের হাত থেকে ধরা না পড়ার জন্য যে যার মতো করে পালানোর চেষ্টা করতেছে। কিন্তু সেই ভিড়ের মধ্যে একটা লেডি কনস্টেবল এনাকে পতিতা মনে করে টেনে হিসড়ে গাড়িতে তোলে। এনা চিল্লিয়ে তাদেরকে বলতে থাকে যে সে কিছু করেনি, কিন্তু পুলিশেরা এনার কোনো কথাই শোনে না। তারা আরো অনেক পতিতা মহিলাদেরকে ধরে গাড়িতে তোলে এবং সকলকে ধরে থানায় নিয়ে আসে। আগে থেকেই মিডিয়ার লোক থানার বাহিরে ভিড় করে দাঁড়িয়েছিল। মিডিয়ার লোক সেই মহিলাদের সাথে সাথে এনাকেও ক্যামেরা বন্দি করে। এনা লজ্জায় ব্যাগ দিয়ে মুখটা ঢেকে রেখেছিল, বাট সেই লেডি কনস্টেবলটা তার মুখ থেকে ব্যাগটা সরিয়ে দেয়। এই ঘটনা কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে ছড়িয়ে যায়। আব্দুল চাচা এনার এই দৃশ্য টিভিতে দেখে পুরো হতাশ হয়ে যায়। সে ভেতরে ভেতরে কান্নায় ভেঙে পড়ে। সে ভেতরে আসলে দেখি মিডিয়ার লোক থানার ভেতরে এসেও তাদেরকে ক্যামেরা বন্দি করে নিউজটা লাইভে টেলিকাস্ট করতেছে। কিছু সময়ের মধ্যেই পুলিশের ভুলের কারণে এনা পতিতা ও ড্রাগ ডিলার হিসেবে সকল মানুষের সামনে পরিচিতি লাভ করে। তখন সেই লেডি কনস্টেবলটা একটা ব্যাগ থেকে ড্রাগের প্যাকেট বের করে একজন অফিসারকে বলে, দেখুন স্যার, এই মেয়েটার ব্যাগ চেক করেই এসব কিছু পেয়েছি, কিন্তু ব্যাগটা ছিল অন্য কারো। এনা এসব কিছু আর সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই থানার বড় অফিসার এসে ধমক দিয়ে মিডিয়ার লোককে থানার ভেতর থেকে বের করে দেয় এবং একজনের থেকে জানতে চাইলে একজন অফিসার বলে, হিউম্যান ট্রাফিকিং এর কেসে ইনফরমেশন পাওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করি। অফিসার তখন এনাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। অফিসার ক্যাবিনে এসে টিভিতে এসব নিউজ দেখে সেই অফিসারকে বলে, এসব কি তামাশা শুরু করেছো? প্রেস আর ক্যামেরার সামনে ছাড়া তোমরা কি কোনো কাজ করতে পারো না? এসব যদি তোমরা দ্বিতীয়বার করো তাহলে তোমাদেরকে সাসপেন্ড করতে আমি বাধ্য হব। তখন একটা কনস্টেবল এসে অফিসারকে বলে, এনা নামের যে মেয়েটা বেহুশ হয়ে গিয়েছিল সে ওই গ্যাংয়ের কেউই না। ওই মেয়েটা কোচিং থেকে ফিরে ওখানে বাসের জন্য অপেক্ষা করছিল, আর ভুলে তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তখনই অফিসার টিভিতে দেখে এনাকে সুমতি নামের একটা লেডি কনস্টেবল আটক করেছিল। অফিসার তখন সুমতির ওপর রেগে বলে, কি করেছো তুমি জানো? ওই মেয়ে ইনোসেন্ট ছিল, আর পুরো দুনিয়া তোমার কারণে ওকে এখন দেখতেছে, আর এর কারণ একমাত্র তুমি। এমন সময় আব্দুল চাচা হন্তদন্ত হয়ে থানায় আসলে এনা কাঁদতে কাঁদতে তার নানাকে জড়িয়ে ধরে বলে, নানা, আমি এসব কিছু করিনি। অফিসার হামিদ আব্দুল চাচাকে বলে, আমরা ভুলে আপনার নাতনিকে আটক করেছিলাম। আব্দুল চাচা কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। সে এনাকে নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে। তো আব্দুল চাচা এনাকে নিয়ে বাড়ি ফিরতেই দেখে গ্রামবাসীরা ভিড় করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা এনাকে দেখতেই তার সম্পর্কে নোংরা নোংরা কথা বলছিল। মানে মিডিয়া তাদেরকে যেমনটা জানিয়েছে তারা সেমনটাই ভাবতেছে। সেখানকার সকলেই বলছিল তারা এরকম নোংরা মেয়েকে তাদের গ্রামে রাখতে চায় না। আব্দুল চাচা তখন একজনকে বলে, পুলিশ ভুলে তার নাতনিকে ধরেছিল, ওরা তাদেরকে সরিয়েও বলেছে। লোকটা বলে, আমরা জানি তোমার নাতনি কতটা ভালো,
টিভিতে আমরা সকল কিছুই দেখেছি। আব্দুল চাচা চুপচাপ অ্যানাকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গ্রামবাসীরা সারা রাত অ্যানার বাড়ির সামনে দাঁড়িয়েই বাজে বাজে কথা বলছিল। এসব কিছুতে অ্যানা কান্না করতে থাকে। এমন সময় আরো কিছু মিডিয়ার লোক সেখানে এসে বাড়ির বাহির থেকে তাদেরকে ক্যামেরা করছিল, যা দেখে আব্দুল চাচা তাদেরকে থামানোর চেষ্টা করে, কাউকেই থামাতে পারে না। কি একটা অবস্থা! কোনো কিছু না করেও এখন অ্যানা সারা বিশ্বের সামনে চরিত্রহীন একটা মেয়ে। মানে পুলিশ আর মিডিয়া কি করতে না পারে। সিন কাট হয়ে মান্দারাম নামের একটা নিউজ চ্যানেলের অফিসে আসে। এই অফিসের বস এই মার্কা স্যামচন। তো স্যামচন ক্যাবিনে পৌঁছাতেই শ্রেয়া নামের একটা মেয়েকে ডেকে বলে, প্রত্যেকটা চ্যানেল এখন সেই রেড সম্পর্কেই বলতেছে। আচ্ছা, এই মেয়েটাকে? শ্রেয়া বলে, পুলিশ এই মেয়েটাকেও রেটে আটক করেছিল, এর নাম অ্যানা। এটা শুনতেই এইরকম স্টাইলে শ্রেয়াকে নিয়ে তার টিমের কাছে আসে এবং তারা পুরনো নথিপত্র ঘেটে অ্যানার সম্পর্কে জানতে পারে। এই অ্যানা রামমোহন নামের একজন ফিল্মের ডিরেক্টরের ফিল্মে অভিনয় করেছিল, কিন্তু এসব কিছুর মধ্যে কতটা সত্যতা আছে তা মুভির লাস্টে বুঝতে পারবেন। তো স্যামজন তখনই নিজের মতো করে অ্যানার সম্পর্কে একটা ফেক স্ক্রিপ্ট লিখে সেটা লাইভে টেলিকাস্ট করতে বলে। আর এটা করার একটাই কারণ, এই নিউজটা এখন দেশের ভাইরাল টপিক, এবং এই ভাইরাল টপিকটা যদি আরও মশলাদারভাবে প্রেজেন্ট করা হয় তাহলে চ্যানেলের টিআরপি রকেটের গতিতে বাড়বে এবং মান্দারাম নিউজ চ্যানেলটা সকলকে পিছনে ফেলিয়ে খুব দ্রুত সামনে এগিয়ে যাবে। তো দিনেশ স্যামকে বলে, কিন্তু স্যার, আমরা যদি মেয়েটার সম্পর্কে ভালোভাবে জেনে নিউজটা পাবলিশ করতাম তাহলে ভালো হতো না? স্যাম বলে, পুলিশ স্টেশন থেকে মেয়েটার নাম জানিয়েছে অ্যানা, তাহলে তো ঠিকই আছে, ওই অ্যানা ম্যাথিউ। তুমি চিন্তা করো না, লাইভটা দ্রুত পাবলিশ করার চেষ্টা করো। পরের দিন ব্রেকিং নিউজে শ্রেয়া বলে, আমাদের অভিনেত্রী অ্যানা ম্যাথিউকে ইল্লিগাল কাজ ও ড্রাগ পাচারের অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল। এই অ্যানা 2010 সালে ডিরেক্টর রামমোহন রামের একটা ফিল্মে অভিনয় করেছিল। প্রথম ফিল্ম সফলতা পাওয়ার পর তার কাছে অনেক ফিল্মের অফার এসেছিল, কিন্তু উনি আমাদের জানিয়েছিলেন সে অ্যাক্টর নয়, ডক্টর হতে চায়। কিন্তু সে যে গোপনে ইল্লিগাল কাজ ও ড্রাগ পাচার করে বেড়াবে সেটা আমাদের ধারণাই ছিল না। এবার বুঝলেন তো আমাদের দেশে খবরের নামে কি দেখানো হয়। যেমন কিছুদিন আগে পরিমণিকে নিয়ে নেট দুনিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এখন কি আপনি বলতে পারবেন পরিমণির ব্যাপারটা কতটা সত্য? তো এই খবর রাতারাতি ব্যাপকভাবে ভাইরাল হয়, প্রত্যেকটা চ্যানেলের হেডলাইনে নিউজ পাবলিশ হতে শুরু করে এবং প্রতিটা মানুষও ওই অ্যানাকেই দোষারোপ করতে শুরু করে। এবার বুঝলেন তো নিউজ মিডিয়ার কাজ কি? তিলকে তাল বানানো আর একজন নির্দোষকে মুহূর্তের মাঝেই দোষী বানানো। তো শ্রী আর আমলা বাহির থেকে দেশে ফিরতেই অ্যানার নিউজটা নোটিস করে। শ্রী তখন হেসে আমলাকে বলে, আমি যখন একটা সিম্পল অ্যাড করানোর জন্য তোমাকে বলেছিলাম, তুমি কি বলেছিলে? ওর লাইফে অনেক বড় একটা লক্ষ্য আছে, আর এখন তো দেখছি 8 বছর আগেই সে একটা ফিল্মে অভিনয় করেছিল। ওহো, বুঝতে পেরেছি, পতিতা ও ড্রাগ পাচার করাই ওর লক্ষ্য ছিল। আমলা তখন রেগে বলে, ছোট্ট একটা রোল করলেই কেউ অভিনেতা হয়ে যায় না। এই বলে তখনই ডক্টর নিখিলাকে নিয়ে অ্যানার বাড়িতে আসে। এসব কিছুতে অ্যানা এই কয়দিনে পুরো ভেঙে পড়েছে। আমরা এনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি টেনশন করো না, যারা যারা তোমার উপরে মিথ্যা নিউজ লটিয়েছে সবাইকে কোর্টে জবাবদিহি করার ব্যবস্থা করতেছি আমি। অ্যানা কিছু বলে না। আমলা বলে, এখানে থাকাটা সেফ হবে না, আমার এক ফ্রেন্ডের বাসা আছে, তোমরা ওখানে ওঠো। কিন্তু তারা জানালা খুলে বাইরে তাকাতেই দেখে এখনো মিডিয়ার লোক সেখানে ভিড় করে আছে। জানালা খুলতেই অবস্থা দেখুন। তো আমরা তখন খবরটা পুলিশকে জানালে পুলিশ তার টিম নিয়ে এসে লাঠিচার্জ করতে শুরু করে। তো পুলিশ লাঠিচার্জ করে কোনো রকমে মিডিয়ার লোককে সেখান থেকে ভাগায়। অ্যানা আরো ভেঙে পড়ে। রাতের অন্ধকারে আমলা অ্যানাকে নিয়ে তার ফ্রেন্ডের বাসায় আসতে থাকে। সেই সময় আমরা জেরিন নামের একটা ফ্রেন্ডকে কল করে জানতে চাই অ্যানার নিউজটা নেট থেকে ব্লক করার কোনো উপায় আছে কিনা। জেরিন বলে, এই কেসে সব থেকে বড় ভুল করেছে পুলিশ, বাট তারা তেমন কিছুই করেনি। আর যে নিউজ চ্যানেল অ্যানার নিউজটা পাবলিশ করেছে সেই চ্যানেলটা শহরের সব থেকে বড় চ্যানেল, মান্দারাম নিউজ চ্যানেল, আর ওই চ্যানেলের মেইন স্যামজন। পরের দিন থেকে আমলা অ্যানাকে নিজের মেয়ের মতো করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। সে অ্যানাকে নিজের মেয়ের মতো বুকে জড়িয়ে আগলে রাখে। তো রাতে আমলা বাড়ি ফেরার সময় সেই আননোন নম্বরের লোকটা আজও হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠায়। ফটোগুলো কিছু মুহূর্তের আগের, কিন্তু এই লোকটা কে যে আমলার প্রতিটা মুভমেন্ট গোপনে ফলো করছে, সাথে একটা মেসেজও করেছে, তুমি আমার স্বপ্নের ডাক্তার, সাথে তুমি আমার স্বপ্নের মেয়ে। পরের দিন আমলা জেরিনকে নিয়ে থানায় আসে। আমলা অফিসার সিআইকে বলে, আপনাদের জন্যই মেয়েটার এখন এই অবস্থা। সিআই বলে, আমরা মানছি আমাদের ভুলের কারণেই এমনটা হয়েছে। আমাদের ইন্টারনাল টিম এই কেসটার ব্যাপারে ইনভেস্টিগেশন করতেছে। এর পেছনে যার হাত আছে তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি, কিন্তু এই কথা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে পারবো না। আমলা বলে, কিন্তু একটা ফেক নিউজের কারণে অ্যানা বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না।
এর কোনো না কোনো সলিউশন তো আছে, অফিসার বলে। কিন্তু এই সকল কিছুই মান্দারাম চ্যানেলের জন্য হয়েছে। মেয়েটার অতীত ঘেটে এই খবরটার সাথে মশলা অ্যাড করে খবর বানানোর কোনো প্রয়োজন ছিল না। এর পরের দিন আমলা জেরিনকে নিয়ে মান্দারাম নিউজ চ্যানেলে আসে। আমলা এই চ্যানেলের এডিটর দিনেশকে বলে, আপনাদের ভুলের কারণেই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। জেরিন বলে, তাই আমরা চাচ্ছি প্রথম থেকে যা যা ঘটেছে সেটা আবার নিউজে পাবলিশ করতে, যাতে মানুষ বুঝতে পারে এসব কিছু ভুল বোঝাবুঝির মাধ্যমে ঘটেছে। দিনেশ বলে, আমি বুঝতে পারছি আপনাদের সিচুয়েশনটা, আমিও চাই আমাদের কারণে মেয়েটার জীবন নষ্ট না হয়ে যাক, কিন্তু আপনাদের স্যাম স্যারের সাথে কথা বলতে হবে। এরপর দিনেশ জেরিন ও আমলাকে নিয়ে মিস্টার স্যাম জন এই মালটার কাছে আসে। মাল কেন বললাম বুঝতে পারলেন না তো? একটু পরেই বুঝতে পারবেন। তো স্যাম খুব সম্মানের সহিত তাদেরকে বসতে বলে। স্যাম আমলার সাথে পরিচিত হওয়ার আগেই সকল পরিচয় গট গট করে বলতে শুরু করে। স্যাম বলে, ডক্টর, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার প্রত্যেকটা এপিসোড দেখি। তাই আপনি যেহেতু বলছেন মেয়েটা ইনোসেন্ট, তাহলে ইনোসেন্ট। শ্রেয়া, তুমি 7টায় এনাকে নিয়ে আরেকটা নিউজ পাবলিশ করবে, যেখানে তুমি বলবে পুলিশের ভুল ইনফরমেশনের কারণে আমরা মেয়েটার ব্যাপারে ভুল তথ্য নিউজে জানিয়েছিলাম। স্যাম আমলাকে বলে, আমার জানা মতে এই নিউজটা বললে তোমাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা তখন স্যামের প্রতি অনেক খুশি হই। তো যাওয়ার সময় স্যাম আরো বলে, আপনাদের যে কোনো সাহায্যের জন্য আমি হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। সন্ধ্যা 7টার দিকে জেরিন, আমলা, আব্দুল চাচা টিভির সামনে বসে অ্যানার নতুন নিউজটা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। নিউজ শেষ হয়ে যায়, কিন্তু অ্যানার নামে মান্দারাম নিউজ চ্যানেল কোনো নিউজই পাবলিশ করে না। মানে স্যামজন জেরিন ও আমলাকে তখন মিথ্যা আশ্বাস দেখিয়েছিল। স্যামজন আরো কি করে, তার চ্যানেলে আমলাকে নিয়ে একটা পোস্ট করে যে অ্যানার সাথে ডক্টর আমলাও জড়িত। এবার বুঝলেন তো স্যামজন কি জিনিস? তখন দেখানো হয় স্যাম দিনেশকে বলছে, আমাদের চ্যানেলের একটা ইজ্জত আছে, আমরা একটা নিউজ পাবলিশ করার পর তার পরক্ষণেই বলতে পারি না নিউজটা ফেক ছিল। এমন করলে আমাদের চ্যানেল কেউ দেখবে না। দিনেশ বলে, কিন্তু এটাতে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। স্যাম বলে, এই দেখ, একদিনে আমাদের চ্যানেলে 5 মিলিয়ন ফলোয়ার বেড়েছে। কিভাবে হলো? যখন আমরা হিরোইন অ্যানার নাম নিয়েছি, না হলে এটা কোনোভাবেই হতো না। আর তুই যদি আবার অ্যানার বিষয়টা আমাকে বলিস, তাহলে তোর চাকরি চলে যাবে। সিন অ্যানার কাছে আসলে দেখি অ্যানা আজ আরো ভেঙে পড়েছে। আমলা এনাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন তোমাকেই কিছু একটা করতে হবে। তুমি চাইলে যারা যারা তোমার সাথে এমনটা করেছে তাদের সকলকে উচিত জবাব দিতে পারো। তাই তোমাকে হিম্মতের সাথে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। নিখিলা বলে, তোমার এক্সাম খুব কাছে, তাই তুমি ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে তুমি এবার টপ করবে। এভাবে সকলেই এনাকে অ্যাপ্রিসিয়েট করে, যাতে এনার সকল কিছু ভুলে সামনে এগিয়ে যেতে পারে। আমরা স্যামজন সম্পর্কে রিসার্চ করে জেরিনকে বলতে শুরু করে। 1986 সালে মান্দারাম পত্রিকা স্টার্ট হয়। এটা মান্দারাম পত্রিকার মালিক মান্দারাম। আর তখন স্যামজন কাজের জন্য মান্দারামের কাছে আসে। স্যামকে দেখেই মান্দারাম তাকে কাজের জন্য সিলেক্ট করে। পরের দিন স্যাম ড্রাইভার ক্রান্তির সাথে পত্রিকা বিলি করতে চায়। ড্রাইভার কান্তিরাম স্যামের কাজে মান্দারামের কাছে এসে অনেক প্রশংসা করে। কান্তিরাম বলে, আমার 3 দিনের জন্য ছুটি চাই, আমি স্যামকে বলে দেবো ও পত্রিকা বিলি করে দেবে। মান্দারাম বলে, কিন্তু ও কি ড্রাইভিং করতে জানে? কান্তিরাম বলে, একটা কথা বলবো স্যার, ওর কাছে ট্রাক চালানোর লাইসেন্স রয়েছে। মান্দারাম বলে, কি? তাহলে আর কি, তুমি 3 দিনের জন্য ছুটিতে চলে যাও। আর স্যামকে ম্যাগাজিন বিলি করার জন্য কোড টাইম পাঠিয়ে দাও, জরুরি পড়লে মনিকেও ওর সাথে পাঠিয়ে দাও। তো লোকটা স্যাম আর মনিকে ম্যাগাজিন বিলি করার দায়িত্বটা দিলে তারা দুজনেই গাড়িতে পত্রিকা লোড করছিল। এই মনি আবার পড়ালেখা করতে অনেক ভালোবাসে। স্যাম মনিকে বলে, আরে তুমি তো পড়ালেখা করতে অনেক ভালোবাসো, তাই যাও ওখানে বসে আরাম করে পড়ো, আমি একাই গাড়ি লোড করে নিচ্ছি। এমন সময় মান্দারাম সেখানে আসলে স্যাম মান্দারামকে বলে, এইটুকু পত্রিকা বিলি করার জন্য 2জন মজদুরের কোনো প্রয়োজন নেই, আমি একাই পারবো। আপনি কেন টাকা খরচ করে 2টো মজদুর রাখবেন? গাড়িও আমি চালাবো, গাড়ি লোডও আমি করব। মান্দারাম তখন স্যামের প্রতি অনেক খুশি হয়। আর তখনই মান্দারাম সকল মজদুরকে বলে, এখন থেকে একটা গাড়িতে একটা লোকই কাজ করবে। স্যামকে দেখিয়ে বলে, এ যেহেতু পারতেছে তাই তোমরাও পারবে। আর যারা যারা ড্রাইভারদের অ্যাসিস্ট্যান্ট ছিলে তারা তারা এখন থেকে আমার কনস্ট্রাকশন সাইটে কাজ করবে। আর যারা যারা করতে না চাও তারা তারা কাজ ছেড়ে বাড়িতে যেতে পারো। মানে স্যাম এক তুড়িতে এখানকার সকল সিস্টেম পাল্টে দিয়েছে। তো এর 3 দিন পর ক্রান্তিরাম মেয়ের বিয়ে শেষ করে অফিসে আসে। মান্দারাম কান্তিরামকে বলে, আজকের পর থেকে তোমাকে আর এখানে কাজ করতে আসতে হবে না, এখানে কাজ করার একটা লোকেরই যোগ্যতা আছে,
সেটা হলো স্যাম, মানে কান্তিরাম যে স্যামকে মান্দারামের কাছে নিয়ে এসে চাকরিটা দিয়েছিল, সেই স্যামই তার চাকরিটা খেয়ে নিল। আর এখান থেকেই স্যাম জনের উপরে ওঠার যাত্রা শুরু হয়। তো এরপর থেকে স্যাম সারা সপ্তাহের পত্রিকা নিয়ে সকালে ইছাপুর পৌঁছাতো এবং সেখানে সকল পত্রিকা বিলি করে ফিরে আসার সময় ওই রাস্তাতে যত মহিলাকে অপেক্ষা করতে দেখতো, স্যাম তাদের সবাইকে লিফট দিত। পুরো রাস্তাতে স্যাম ওই মহিলাদের সাথে ননস্টপ কথা বলতো। স্যাম প্রতিটা মহিলাদের থেকে তাদের কাজ, স্থান এবং গ্রামের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে জেনে নিত এবং গ্রামের মহিলারাও তাদের নিজেদের জীবনের দুঃখ, কষ্ট, ইমোশন স্যামের সাথে শেয়ার করত। আর স্যাম মহিলাদের থেকে এই সকল ঘটনা শুনে নিজের মাইন্ডে ভালো করে রেখে দিত। এরপর স্যাম ওই গ্রামের মহিলাদের কাহিনীর উপর ভিত্তি করে তাদের সুখ, দুঃখ, ইমোশন নিয়ে গল্প লিখতে শুরু করে। সারা রাত প্রেস বিল্ডিং এর উপর দাঁড়িয়ে স্যাম ওই কাহিনীগুলোকে উপন্যাস আকারে লিখতে শুরু করে। আর এই কাহিনীগুলো শেষমেশ সে পত্রিকায় ছাপার সিদ্ধান্ত নেয়। তো এরপর স্যাম তার লেখা গল্পগুলো মান্দারামকে পড়তে দিলে মান্দারাম গল্পগুলো পড়ে পুরো কেঁদে ফেলে। মান্দারাম গল্প পড়ে অবাক হয়ে স্যামকে বলে, সত্যি বলছিস? তুই এই গল্প লিখেছিস? স্যাম বলে, হ্যাঁ মালিক, আমিই লিখেছি। মান্দারাম বলে, তোর কাছে এই উপন্যাসের কয়টা এপিসোড আছে? স্যাম বলে, এই 4-5টা, কিন্তু আপনি যতগুলো চান ততগুলোই লিখে দিতে পারবো। মান্দারাম বলে, তুই যত এপিসোড পারিস লিখতে থাক, আগামী সপ্তাহ থেকে এই উপন্যাস বিজ্ঞাপনে প্রকাশিত করা শুরু করব। মান্দারাম আরও স্যামকে বলে, আমার মনে হয় না এরকম কাহিনী আর কেউ লিখেছে এবং কেউ লিখতে পারবে, তুই দেখিস। মান্দারাম পত্রিকা এবার সবার আগে এগোতে থাকবে। আর এরপরেই স্যামের দুনিয়া পুরো পাল্টে যায়। স্যামের গল্পের কারণে জাস্ট 6 সপ্তাহে মান্দারাম পত্রিকার সার্কুলেশন 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়নে পৌঁছে যায়। আর এভাবেই স্যাম একটা ড্রাইভার থেকে রিপোর্টার হয়ে যায়। আর কিছুদিন পর মান্দারাম পত্রিকা মিলিয়ন থেকে বিলিয়নে পৌঁছে যায়। আর এভাবে করতে করতে স্যাম নিউজ এডিটর থেকে চিফ এডিটর হয়ে যায়। 2001 সালে মান্দারাম পত্রিকা নিউজ চ্যানেল বানানোর সিদ্ধান্ত নেয়। মান্দারামের মালিকের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসে। তার ছেলে তার বাবাকে পরিষ্কার বলে দেয় চিফ এডিটরকে সে যোগ্যতার উপরে সিলেক্ট করবে। মান্দারামও জানতো না ইন্টারভিউর পরে স্যাম সিলেক্ট হবে। আর ইন্টারভিউয়ে স্যাম নিজেকে কামাল করে দেখিয়ে দেয়। সকল প্রশ্ন শেষে স্যামকে একটা লাস্ট প্রশ্ন করা হয়, এমন একটা নিউজ মান্দারাম চ্যানেল লঞ্চ করতে চাচ্ছে যে নিউজ মানুষ দেখে অবাক হয়ে যাবে। এরকম একটা নিউজ, তাও শুধুমাত্র 3 দিনের মধ্যে তোমাকে রেডি করতে হবে। তখন তুমি কি করবে? স্যাম বলে, তাহলে আর কি করব, নিউজ খুঁজে বেড়ানোর চেষ্টা করব। ইন্টারভিউ অফিসার বলে, যদি তুমি সেরকম নিউজ খুঁজে বের করতে না পারো তাহলে কি করবে? স্যাম পার্ট নিয়ে বলে, তাহলে আমি নিউজ নিজেই তৈরি করে নিব। এই কথাটা ইন্টারভিউ অফিসারের বেশ পছন্দ হয়। আর এভাবেই স্যাম এত দূর পর্যন্ত পৌঁছে যায়। এসব বলা শেষ হলে সিন বর্তমানে আসে। আমরা দেখি আমলা তার সকল রিলেটিভদের সাথে অ্যানাকে নিয়ে কোচিং সেন্টারে এসেছে। তো কোচিং এর সামনে আসলে আমলা অ্যানাকে বলে, তুমি এখানেই থাকো, আমি প্রথমে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে আসতেছি। অ্যানাকে গাড়ির ভেতরে রেখে সবাই কোচিং সেন্টারের ভেতরে যায়। হঠাৎ এই দুজন ছেলে অ্যানা যে গাড়ির ভেতরে এখানে আছে সেটা দেখে নাই। সাথে সাথে একজন মিডিয়ার লোকের কাছে কল করে। তো অন্যদিকে আমলা প্রিন্সিপালকে অ্যানার ব্যাপারে সকল কিছু খুলে বললে প্রিন্সিপাল বলে, যদি ভুলটা পুলিশ করতো তাহলে তো পুলিশ ভুলটা স্বীকার করবে এবং সেই তথ্য কোনো না কোনো চ্যানেলে টেলিকাস্ট হবে, কিন্তু তার কোনোটাই হয়নি। তাই আমি অ্যানাকে আমার কোচিংয়ে ভর্তি করতে পারবো না। নিখিলা তখন প্রিন্সিপালকে বলে, দেখুন স্যার, অ্যানা কোনো ভুল না করেও অনেক সাজা ভোগ করেছে। ওর নানা পড়ালেখার জন্য অনেক পরিশ্রম করছে। এসব বলার পরও প্রিন্সিপাল অ্যানাকে তার কোচিংয়ে পড়াতে রাজি হয় না। এরপর আমরা কোচিং থেকে বাইরে আসতেই দেখে মিডিয়ার লোক এভাবে অ্যানাকে ঘিরে লাইভে ক্যামেরা করতেছে। আমরা সেখানে আসলে তারা আমলাকেও প্রশ্ন করতে শুরু করে। আমলা আব্দুল চাচা কোনো রকমে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি ফিরতে থাকে, কিন্তু এই শালার দুই মাথা মোটা তাদের পিছু করতে করতে তখনও খবর পড়তে শুরু করে। একে তো মিথ্যা অপবাদ, তার উপরে আবার মিডিয়ার লোকদের এরকম অত্যাচার। এই শালার 2 টাকার ব্লগার পিছু করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসে এবং মিডিয়ার লোককেই সেখানে ডেকে নেয়। এর পরের অবস্থাটুকু আপনারাই দেখে নেন। हमारा काम करने से रोक नहीं सकते। आप देख सकते हैं ये मैडम मैडम मेरी बात सुनिए। मैडम आप पैसा चाहिए मैडम आपका अरे मेरा फोन अरे তো এখানে যা ঘটলো এই খবরটাও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়। পুরো শহর ডক্টর আমলা এবং আমলার বান্ধবীদের নিয়ে সমালোচনা করতে শুরু করে। আমরা সকল কিছু পুলিশকে বলার পরেও পুলিশ কোনো স্টেপ নেয় না, কিন্তু ওদের ভুলের কারণেই এত কিছু ঘটে চলেছে। তারপরেও পুলিশদের কোনো যায় আসে না। তো এইসবে শ্রী আমলার উপর অনেক রেগে যায়। শ্রী আমলাকে বলে, দেখো, মিডিয়া যেহেতু ওই মেয়ের সম্পর্কে খারাপ কিছু বলতেছে, তাহলে নিশ্চয়ই কিছু তো সত্যতা আছে, বোঝার চেষ্টা করো।
না হলে মানুষ তোমার নামও খারাপ করে দেবে। তোমরা যারা যারা ওই মেয়েটাকে সাপোর্ট করতেছো তোমরা সবাই বেকুব। কিন্তু আমরা স্ত্রীর কথায় কোনো গুরুত্ব দেয় না। স্ত্রী তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। অ্যানা এসব কিছু আর সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। আব্দুল চাচা অ্যানাকে নিয়ে কান্না করতে থাকে। পরের দিন আমলার বান্ধবী দেবিকা ফোন করে জানায় আব্দুল চাচা আর অ্যানা কোথাও চলে গেছে। আব্দুল চাচা চিঠিতে লিখে গেছে, আমরা কোথায় যাচ্ছি সেটা আর আপনাদের জানাচ্ছি না। আপনারা আমাদের জন্য অনেক কিছু সহ্য করেছেন, আপনাদের আর আমরা বিপদে ফেলতে চাই না। এরপর আমলা, দেবিকা, জেরিন শহরের সকল জায়গায় তাদেরকে খোঁজে, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না। এভাবেই 2-3 দিন পার হয়ে যায়। একদিন হঠাৎ করে অ্যানা আমলাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। অ্যানা বলে, ডক্টর প্লিজ আমাদের উপর নারাজ হয়েন না। আমি আমার কারণে আপনাকে এতটা দুঃখী দেখতে পারছিলাম না। এর জন্য আমি আমার দাদার কাছে অন্য কোথাও যাওয়ার জন্য অনেক জিদ করেছিলাম। এখন আমি কান্নাই কুমারী নামের একটা শহরে আছি। এখানে আমাদের একটা দুঃসম্পর্কের আন্টি আছে। আন্টি নিউজ ভাইরাল হওয়ার পর তার এখানে আসতে বলেছিল। দেবিকা ম্যাডামের বাড়ি থেকে বের হওয়ার পর আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব, তাই শেষমেশ আমরা আন্টিদের এখানে এসেছি। আন্টির এখানে একটা বিউটি পার্লার আছে। সে বিউটি পার্লারে আমাকে চাকরি দেওয়ার জন্য নিজে আশ্বস্ত করেছে। আমি কাল পরশু আপনাকে কল করব। এসব শুনে আমরা ইমোশনাল হয়ে যাই এবং সাথে সাথে ব্যাপারটা জেরিনকে জানাই এবং তারা সিদ্ধান্ত নেয় তারা অ্যানার সাথে দেখা করতে কান্নাই কুমারে যাবে। সন্ধ্যায় জেরিন অনেকটা বিচলিত হয়ে আমলাকে কল করে বলে, এখনই মান্দারাম নিউজ চ্যানেল একটা খবর পাবলিশ করেছে, তুমি কি সেটা দেখেছো? আমলা বলে, না, কিন্তু কেন? জেরিন বলে, অ্যানা যে বিউটি পার্লারে কাজ করার কথা জানিয়েছিল সেখানে বিউটি পার্লারের নামে নোংরা কাজ করানো হয় এবং মান্দারাম চ্যানেল সেখান থেকে অ্যানার একটা ফটো তুলে তাদের চ্যানেলে পোস্ট করেছে। বেচারা অ্যানা আর গোপাল চাচা আবার ফেসে গেছে। তুমি যদি কোনোভাবে অ্যানার সাথে যোগাযোগ করতে পারো তাহলে তাড়াতাড়ি বিষয়টা ওদেরকে জানিও, ওরা যেন আর এক মুহূর্ত ওখানে না থাকে। আর তুমি কাল সকাল সকাল অ্যানার সাথে দেখা করতে যাবে। আমরা তখন জেরিনকে বলে, তুমি তো কিছুটা দূরেই আছো, এর মাঝে তুমি একটু ওর খোঁজ নেওয়ার চেষ্টা করো। এটা বলে কলটা রেখে দেয়। হঠাৎ মধ্যরাতে জেরিন ফোন করে আমলাকে জানাই অ্যানা আর গোপাল চাচা আত্মহত্যা করে নিয়েছে। আমলা মুহূর্তের মাঝে অবাক হয়ে যায় এবং তার চোখে পানি চলে আসে। তো আমরা বুঝতে পারে অ্যানা আর গোপাল চাচা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে স্যামজনের তৈরি করা নিউজের কারণে। তাই সে এবার ক্ষেপে গিয়ে স্যামকে ফলো করতে শুরু করে। স্যাম একটা অনুষ্ঠানে এসে ভাষণ শেষ করে রাতে তার কলিগদের সাথে ট্রেনে ওঠে। আমলাও ফলো করতে করতে সেখানে এসে স্যামের বগিতেই ওঠে এবং পিছনের একটা সিটে বসে স্যামের উপর নজর রাখতে থাকে। এর মাঝে শ্রী আমলাকে কল করে, বাট আমলা স্ত্রীর কলটা রিসিভ করে না। কিছু সময় পর স্যাম আমলাকে সেখানে দেখে অবাক হয় এবং স্যাম আমলার দিকে দুষ্টু নজরে তাকিয়ে সেখানে আসে। মালটার স্বভাব দেখেছেন? এদিকে স্ত্রী আমলাকে ফোনে না পেয়ে অনেক টেনশনে পড়ে যায়। তাই সে জেরিনকে কল করে বলে, জেরিন, আমলা কোথায় আছে সেটা কি তুমি বলতে পারবে? জেরিন জানায় সে অনেকক্ষণ আগেই আমলাকে রেল স্টেশনে ড্রপ করে এসেছে। স্ত্রীও তখন সেই ট্রেনে করেই বাসায় ফিরছিল। তাই স্ত্রী ট্রেনের ভেতরে আমলাকে খুঁজতে থাকে। এদিকে স্যাম আমলার সামনের সিটে বসে নোংরামি করার চেষ্টা করতে থাকে। আমলা তখন বিরক্ত হয়ে সিট থেকে উঠে ট্রেনের দরজার সামনে আসে। স্যাম নির্লজ্জের মতো সেখানে এসেও আমলার সাথে নোংরামি করার চেষ্টা করে, কিন্তু দূর থেকে শ্রী আমলাকে স্যামের সাথে এভাবে দেখে অনেক অবাক হয় এবং সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে সরে যায়। মানে শ্রী মনে করছিল আমলার সাথে হয়তো স্যামের সম্পর্ক রয়েছে। কিছুক্ষণ পর শ্রী বাসায় ফেরে। তার কিছুক্ষণ পর আমলাও বাসায় আসে। আমলা চুপচাপ শুয়ে পড়লে শ্রী আমলাকে বলে, আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, ফোন রিসিভ করনি কেন? আমলা বলে, এখন আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি একটু শুতে চাই। এটা শুনে শ্রী চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। শ্রী আমলার ব্যাগের পাশে স্যামের আইডি কার্ডটা দেখে সেই আইডি কার্ডটা ছাদে নিয়ে এসে পুড়িয়ে ফেলে এবং সেই ছাইগুলো বাথরুমে এনে ফেলে দেয় যাতে সেটা কেউ শনাক্ত করতে না পারে। আর এই সিনটাই কিন্তু আমরা মুভির প্রথমে দেখেছিলাম যে শ্রী কোনো ক্রাইম লুকানোর চেষ্টা করছে। তখনই নিউজে বলতে থাকে মান্দারাম নিউজ চ্যানেলের চিফ এডিটর হঠাৎ করেই গায়েব হওয়ার আগে স্যাম তার বন্ধুদের সাথে ট্রেনে করে বাসায় ফিরছিল। এসব শুনে শ্রী টিভিটা অফ করে দেয়। এরপর শ্রী অদ্ভুতভাবে আমলার দিকে তাকিয়ে কিছু একটা নিয়ে এসে আমলার কপালে মালিশ করতে থাকে। আর তখনই সিন কিছুক্ষণ আগের ঘটনাতে যায়। এটা সেই ঘটনা যখন স্যাম আমলার সাথে নোংরামি করার চেষ্টা করছিল। তো স্যাম গায়ে পড়ে আমলার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে।
কথার মাঝে স্যাম জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। किसी আমলা की বলে death हो गई। কারণ মৃত্যু হয়েছে एक नहीं, একটা নয়, দুজনের। दो की। তুমি জানো तुम्हें কি पता है? অ্যানা আর ওর দাদা অ্যানা, ম্যাথিউ আত্মহত্যা আর করেছে। उसके दादाजी ने স্যাম বলে आत्महत्या कर- হ্যাঁ শুনেছি मुझे আমি। पता चला। কিছু লোককেও পাঠিয়েছিলাম मारो के নিউজ बीच में করার मुझे জন্য। न्यूज़ এই বলে मिली সে कि ऐसा আমলার कुछ শরীরের নোংরা दुखद চাহনিতে স্পর্শ করার চেষ্টা করলে আমরা অনেকটা অস্বস্তি ফিল করছিল। স্যাম তখন বলে আমি জানি অ্যানা অনেক পড়ালেখায় ভালো ছিল, কিন্তু ফিল্মে কাজ করতে গিয়ে ও অনেক ভুল করে বসে। আমলা বলে তো একটা ফিল্মেই কাজ করেছিল, এখানে আবার ভুল কিসের? স্যাম তখন বলে দেখুন ডক্টর, আমি জানি ওকে আপনি অনেক ভালো করে চিনতেন, কিন্তু আপনি তো সত্যিটার বদলাতে পারবেন না। আমলা বলে কিসের সত্য? স্যাম হাসতে হাসতে বলে যে আমি ওকে অনেক আগে থেকেই চিনতাম। আমরা রেগে বলে অ্যানার বয়স যখন 5, ছোট্ট শিশু, তখন থেকে আপনি চিনতেন? স্যাম হেসে বলে ওই বয়সে ওকে চিনে আমি আর কি করব? 14 থেকে 23 বছর, এটা এমন একটা মেয়েদের বয়স যে বয়সে মেয়েদের সৌন্দর্য সব থেকে ভালোভাবে ফুটে ওঠে। আর এনা যে ফিল্ম ডিরেক্টরের ফিল্মে অভিনয় করেছিল তার নাম যেন কি, রামমোহন রায়। ওই ডিরেক্টর রামমোহন আমার অনেক ভালো বন্ধু, ওর সাথে আমি অনেক ক্রাইমও করেছি। কি করিনি আমরা? আমি তো ওকে আমার গুরু মানি। ডক্টর আপনার সুন্দর চেহারার সামনে কেউই মিথ্যা বলতে পারবে না। রামমোহনের ফিল্মে যখনই অ্যানা কাজ করেছিল তখনই রামমোহন অ্যানার নাম্বারটা আমাকে দিয়েছিল। রামমোহন কেন তার ফিল্মের নতুন হিরোইনদের দিয়ে কাজ করাতো জানো? ওর ফিল্মে কাজ করতে হলে প্রতিটা হিরোইনকেই ওর সাথে শুতে হতো। অ্যানাকেও হয়তো রামমোহনের সাথে শুতে হয়েছিল। স্যাম এসব বলার মাঝেও আমলাকে বাজেভাবে স্পর্শ করে চলেছিল। তো স্যাম বলে ডক্টর আপনি আর আপনার ফ্রেন্ড ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ শেষ রক্ষা করতে পারলেন না। অ্যানা শেষ পর্যন্ত বিউটি পার্লারে এসে কাজ করার চিন্তা ভাবনা করেছিল, তাই না? ও কি জানতো না ওই বিউটি পার্লারটা বিউটি পার্লার নামেই, ওখানে সকল পতিতাদের দিয়ে ওইসব করানো হয়। মানে এই শালার স্যামি চক্রান্ত করে অ্যানার সাথে এই সকল কিছু করেছে, কারণ অ্যানার সাথে সে শুতে পারেনি। এসব শুনে আমলার বমি পেলে আমলার ট্রেনের দরজার কাছে আসে। স্যাম সেখানে এসেও আমলার সাথে নোংরামি করার সাথে সাথে কথা বলতে থাকে। এই স্যাম কিন্তু বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, কিন্তু স্যাম প্রতিটা মানুষের মনের কথা পড়ে দিতে পারে, বিশেষ করে মেয়েদের মনের কথা। আর এই কারণেই মান্দারাম পত্রিকা আর মান্দারাম নিউজ চ্যানেল এত দূর পর্যন্ত পৌঁছিয়েছে। এসব শুনে হতবাক হয়ে চুপচাপ থাকলে স্যাম ডক্টরকে বলে ডক্টর আমি আপনাকে প্রথম কোথায় দেখেছি জানেন? 2015 সালের একটা সেমিনারে। তখন আপনার চুল আপনি ছোট্ট ছোট্ট করে রাখতেন, আর আপনি সেই সেমিনারে লাল শাড়ি পরে গিয়েছিলেন। উফ, আপনাকে যা লাগছিল না। আর ওই দিন থেকেই আমি আপনার পিছে পড়ে যাই, আর এরপর থেকে আপনি যেখানে যেখানে যেতেন আমি সেখানে সেখানে গিয়েই আপনাকে দেখতাম। স্যাম এটাও বলে এতদিন ধরে আননোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তার প্রতিটা মুভমেন্টের ফটো আর কেউ না, সেই পাঠাতো। এসব দেখে আমরা থমকে যাই, তার চোখে পানি চলে আসে। স্যাম যে এতটা ঘৃণিত ব্যক্তি সে কল্পনাও করতে পেরেছিল না। তো স্যাম বলে ডক্টর আমি আপনার সৌন্দর্য উপভোগ করার জন্য যে কোনো কিছু করতে পারি, এবার যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। আমলা বলে তোমার সম্পর্কে একটা পুরনো গল্প শোনাবো। একটা বাবা মা আর ওনাদের ছোট্ট বাচ্চা কোচিতে যাচ্ছিল ট্রেনে করে। যখন ট্রেন নদীর উপরের পুলে পৌঁছায় সেই সময় হঠাৎ পুল ভেঙে পানিতে ডুবে যায়। এই দুর্ঘটনায় ওই বাবা মা সহ 57 জন লোক মারা যায়। ওই দুর্ঘটনায় মাত্র 2 জন বেঁচে ছিল, একজন তুমি ছিলে আর দ্বিতীয়টা ছিল সেই ছোট্ট মেয়ে 5 বছরের অ্যানা। এসব শুনে স্যাম অবাক হয়ে বলে এটা কি সত্য? এটা দিয়েও তো আমি অনেক বড় একটা খবর বানাতে পারি। এটা শুনে আমলা রেগে বলে বড় খবর এবার আমি তৈরি করব। বলার পর তুম করে স্যামকে ট্রেন থেকে ফেলে দেয়। তখনই দেখানো হয় এই সকল কিছু শ্রী দূর থেকে দেখে চলেছিল। সিন বর্তমানে আসলে শ্রী নিউজে দেখতে পাই স্যামের লাশ নদীর কিনারায় পাওয়া গেছে। পুলিশ ধারণা করতেছে স্যামের মৃত্যুটা দুর্ঘটনাজনিতভাবে ঘটেছে। তো শ্রী আমলার কপালে মলম দেওয়ার সময় কেউ আমলার ফোনে মেসেজ করে। শ্রী মেসেজটা চেক করে দেখে মেসেজে একটা লোক বাজে কিছু লিখেছে। শ্রী তখন আমলা সেজে লোকটার সাথে মেসেজে কথা বলে দেখা করতে চায়। লোকটা দেখা করতে রাজি হলে সাথে সাথে শ্রী তখনই গাড়ি নিয়ে বের হয় লোকটার সাথে দেখা করার জন্য। লোকটা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকলে শ্রী রেগে মেগে লোকটার দিকে যেতে থাকে। ডিরেক্টর ভাইসাব এই টুইস্ট রিভিল না করে অ্যানা ও স্যামকে নিয়ে একটা নিউজ পড়ে শোনায়। 2001 সালে ট্রেন দুর্ঘটনায় মাত্র 2 জন বেঁচে ছিল, 5 বছরের অ্যানা ম্যাথিউ আর স্যাম জন। স্যাম জন মান্দারাম নিউজ চ্যানেলে চিফ এডিটর হিসেবে কাজ করত। স্যাম জন একটা ইন্টারভিউ তাদেরকে বলেছিল তারই হাত ধরে অ্যানা ম্যাথিউ সিনেমা জগতে পা রেখেছিল। হঠাৎ করে অ্যানা ম্যাথিউ এবং তার নানার আত্মহত্যার খবর আসে। এর পরের দিনেই এক দুর্ঘটনায় স্যাম ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেন এবং সারা জীবনের জন্য তারা দুজনেই এই দুনিয়া ছেড়ে চলে যায়।
আমি জানি কারোর হয়তো মুভিটি ভালো লাগেনি, কিন্তু মুভিটির গল্প আমার কাছে অনেক ভালো লেগেছিল। কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে খুব একটা ভালোভাবে এক্সপ্লেইন করতে পারলাম না। কিন্তু তারপরও ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।